ওয়েলকাম টু সায়েন্স গামা। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা পড়ব ভৌত রাশির পরিমাপ ও মাত্রার লাস্টের অংশটা, অর্থাৎ এই ভিডিওটা দ্বারাই তোমাদের আজকে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা কমপ্লিট করব। এখানে আমরা পড়ব পরিমাপের ত্রুটির গণনা আর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং ভৌত রাশির সঠিকতা এবং যথার্থতা বা সুসংহতি, এটা নিয়ে আজ পড়ব। তো ফার্স্টে চলো শুরু করি পরিমাপের ত্রুটি। ফার্স্ট আমরা পড়ছি পরিমাপের ত্রুটি। কোন ভৌত রাশির পরিমাপ করতে গেলে আমরা একবারে অ্যাকুরেট ভাবে পরিমাপ করতে পারবো না, অর্থাৎ কিছুটা ভুল থাকবেই, খুব সূক্ষ্ম হলেও ত্রুটি তার মধ্যে থাকবেই, অর্থাৎ সম্পূর্ণ ত্রুটি মুক্ত ভাবে কোন ভৌত রাশি পরিমাপ করা সম্ভব নয়। আর এই ত্রুটিটা দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি অর্থাৎ সিস্টেমেটিক এরর, আর একটা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি অর্থাৎ র্যান্ডম এরর। এই পদ্ধতিগত ত্রুটিটাকে অনেকটা সংশোধন করা গেলেও অবিন্যস্ত ত্রুটিকে কখনোই দূর করা সম্ভব নয়। তো এখন ফার্স্টে আসি পদ্ধতিগত ত্রুটি সম্বন্ধে। পদ্ধতিগত ত্রুটিকে আমরা অনেকটা সংশোধন করতে পারি। পদ্ধতিগত ত্রুটি দুভাগে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি, যে ব্যক্তিটা কোনো একটা বস্তুর ধরো দৈর্ঘ্য মাপছে বা কোনো একটা কিছু পরিমাপ করছে, তার উপর ব্যক্তিটার উপর কিছু নির্ভর করছে। আবার যান্ত্রিক ত্রুটি, যে যন্ত্রটা দ্বারা তুমি বস্তুটার পরিমাপ করছো সেই যন্ত্রটার যদি কিছু ভুল থাকে, তাহলে ব্যক্তি নির্ভর ত্রুটি। আরেকটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যে ব্যক্তিটা মাপছে সেই ব্যক্তিটা ধরো চোখের আন্দাজের কিছু ভুল হলো, তাহলে আমরা কিছুটা ত্রুটি ওখানে পেয়ে যাব। ওই ত্রুটিটাকে তো অবশ্যই চোখের আন্দাজ ঠিক করলে আমরা সংশোধন করতে পারি, অর্থাৎ এটা হলো ব্যক্তি নির্ভর ত্রুটি। যান্ত্রিক ত্রুটি, তুমি ধরো একটা বস্তুর তুমি দৈর্ঘ্য মাপছো, যে স্কেলটা নিয়ে মাপছো সেই স্কেলটার মধ্যে ভুল আছে, অর্থাৎ স্কেলটার যে ঘরগুলো কাটা আছে কিছুটা ভুল মাপ দেওয়া আছে স্কেলটার মধ্যেই, তাহলে তুমি বস্তুটার মানও ভুল পরিমাপ করতে পারবে। ধরো তুমি একটা বাটখারা দিয়ে 1 কেজি চাল ওজন করছো, বাটখারাটা অনেক পুরনো হয়, বাটখারাটা অনেকটা ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ বাটখারাটা পুরোপুরি 1 কেজি নেই, এর ওজন খানিকটা কমে গেছে, এর ভর খানিকটা কমে গেছে, তাহলে কি হবে সেই ক্ষেত্রেও তুমি কিছুটা ভুল পরিমাপ করবে। তাহলে এগুলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ে, আর এগুলাকে অবশ্যই সংশোধন করা যায়। এরপরে বলছি অবিন্যস্ত ত্রুটি। অর্থাৎ র্যান্ডম এরর। তুমি যখন কোনো কিছু জিনিসের দৈর্ঘ্য হোক, ভর হোক, সময় হোক, যা কিছু পরিমাপ করছো, হ্যাঁ, কিছুটা ত্রুটি আসবে, কোথা থেকে কেউই জানে না, তুমি নিজেও জানো না, সেটা র্যান্ডামলি যে কোনো ভাবে ঘটেই থাকে, সেটাকে আমরা কি বলবো না, অবিন্যস্ত ত্রুটি। এটাকে কখনো সংশোধন করা সম্ভব নয়। এবার আমরা পড়ছি ত্রুটির গণনা। কি হবে দেখো, ত্রুটির গণনা করব। ধরো কোনো একটা বস্তুর আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি, সাপোজ বলছি এই মার্কারটার দৈর্ঘ্য পরিমাপ করছি। দৈর্ঘ্য পরিমাপ করতে একবার পেলাম দেখো 14.2 সেন্টিমিটার, আবার একবার পেলাম 14.3 সেন্টিমিটার, একবার পেলাম 14.2 সেন্টিমিটার, 14.1 সেন্টিমিটার, এরকম বিভিন্ন রকম পরিমাপ পাচ্ছি। তাহলে মানে পুরোপুরি সববারই 14.2 তো নাও হতে পারে। তখন আমরা কি করব, অ্যাকুরেট মান পাওয়ার জন্য অনেকবার সেটা মানগুলো করে সেটার একটা গড় ভ্যালুটা বের করব, সেটাই তখন আমরা সঠিক মান হিসেবে ডিনোট করব। তাহলে সঠিক মান ধরো একটা কোনো বস্তুর আমরা n বার মাপছি, তাহলে x1 x2 xn বার পর্যন্ত আমরা মাপলাম। তাহলে তার সঠিক মান যদি আমরা বের করি, তাহলে সঠিক মান কত পাবো, x বার, সেটাকে ডিনোট করা হয় x বার সমান x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, যতবার মেপেছি সেটা দিয়ে ভাগ করবো, n বার মেপেছি ডিভাইডেড বাই n। এই মানটা করলে আমরা সঠিক মান পাবো। এরপরে বলছি ত্রুটি।
দেখো আমরা এই সঠিক মানটা কিন্তু এটা পুরোপুরি সঠিক নয় বা চূড়ান্ত মান নয়। কারণ কি, এর মধ্যে কিছুটা ত্রুটি থাকতে পারে। আমরা এইভাবে এভারেজ করে নিলেই যে পুরোপুরি সঠিক মানটা পাবো, মানে একবারে চূড়ান্ত মানটা পাবো সেটা নয়। সঠিক মান হ্যাঁ বলতে পারি, তো চূড়ান্ত মান বলতে পারি না, কারণ এর মধ্যে কিছুটা ত্রুটি থাকবে। অর্থাৎ চূড়ান্ত মান যখন আমরা বলবো তখন আমাদের কি বলতে হবে, যে এক্স সমান এক্স বার প্লাস মাইনাস ই। এটা কোনো কোনো বইয়ে ই এর জায়গায় এপসাইলন এরকমও লেখা থাকে, আমরা এররের জন্য ই লিখছি। যেখানে ই এর মানটা কি হবে, ই সমান, দেখো আমরা এখানে ই মানে কি, যেমন সঠিক মান মাপছিলাম প্রত্যেকটা মান বের করে সেটার গড় করছিলাম অনেকবার মানটা মেপে, সেরকম ইরর করলেও প্রত্যেকবার মাপার সময় যে ইররটা হয়েছে সেই ইররটা উপরে যোগ করব এবং সেটার অবশ্যই যে মডারেট ভ্যালু সেটা নেব, ডিভাইডেড বাই যতবার মাপছি সেটা ভাগ করব। তাহলে দেখো গড় এখানে যে মোট ত্রুটিটা পেয়েছি সেটা তাহলে কত না, প্রথমবারে x1 পরিমাপের সময় ত্রুটি কত হয়েছিল, x1 মাইনাস এক্স বার, এটার মড নেব, প্লাস x2 মাইনাস এক্স বার প্লাস ডট 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 প্লাস xn মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n বার মেপেছি। এখানে x1 মাইনাস এক্স বার, x2 মাইনাস এক্স বার, xn মাইনাস এক্স বার, এগুলা হলো যথাক্রমে x1, x2, ডট 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 xn। এই পরিমাপগুলো যখন করছিলাম সেই পরিমাপের সময় ত্রুটি, আর এটাকে আমরা বলতে পারি কি n তম চরম ত্রুটি। তাহলে এটা হলো চরম ত্রুটি, বা এটাকে আমরা বলতে পারি গড় চরম ত্রুটি, গড় চরম ত্রুটি। আর এখানে এই এক্সটা তাহলে কি, এক্সটা হচ্ছে চূড়ান্ত মান, চূড়ান্ত মান। প্রথমবার পরিমাপে আমরা কি পেয়েছিলাম, x1, x1 পাওয়ার জন্য তার ত্রুটির পরিমাণ কত হয়েছিল, x1 মাইনাস এক্স বার। একই রকম ভাবে দ্বিতীয়বার পরিমাপের জন্য কত পেয়েছিলাম, x2, তার জন্য ত্রুটি কত পেয়েছিলাম, x2 মাইনাস এক্স বার। একই রকম ভাবে xn বারের জন্য পরিমাপের ত্রুটি কত পেয়েছিলাম, xn মাইনাস এক্স বার। দেখো এই মানগুলো, এই ত্রুটি শূন্য হতে পারে, মানে কোনো কিছু ত্রুটি হয়তো ছিল না, এবারে আমরা ঠিকভাবে ক্যালকুলেট করেছিলাম, এটাও হতে পারে। আবার কিছু ত্রুটি থাকতেও পারে, তার মানে এখানের মানটা সবসময় হবে শূন্য হতে পারে কিংবা শূন্য থেকে বেশি হতে পারে। এরপরে আমরা পড়ব ভগ্নাংশ ত্রুটি। দেখো যে আমরা এররটা পেয়েছি অর্থাৎ চরম ত্রুটি পেয়েছি, সেটাকে সঠিক মান দিয়ে ভাগ করলে আমরা পাবো চরম ত্রুটিকে সঠিক মান দিয়ে ভাগ করলে আমরা পাবো ভগ্নাংশ ত্রুটি। অর্থাৎ ভগ্নাংশ ত্রুটি সমান ই বাই সঠিক মানটা ছিল এক্স বার। এটা অনেক বইয়ে ই বাই এক্সও লেখা আছে। এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ ত্রুটি। এবার পার্সেন্টেজ অফ ভগ্নাংশ ত্রুটি মানে শতকরা ভগ্নাংশ ত্রুটি করতে গেলে আমরা কি করব, ই বাই এক্স ইন্টু 100, এত পার্সেন্ট। এটা হচ্ছে শতকরা ভগ্নাংশ ত্রুটি। এবার বলছি ত্রুটির বিস্তার ও সমবায়। ধরো কোনো একটা গণনা করা হচ্ছে বা কোনো একটা ক্যালকুলেশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে কি তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ সেই রাশিটার মধ্যে কোনো একটা ঘাতযুক্ত সমীকরণ বিভিন্ন রকম থাকতে পারে। সেখান থেকে আমরা কোনো একটা মান গণনা করছি, সেই গণনার ক্ষেত্রে আমরা কিছু ত্রুটি পাবো। সেই ত্রুটিগুলোকে আমরা কিভাবে গণনা করব সেটা দেখো। তাহলে যদি আমরা যোগের ক্ষেত্রে করি, যোগের ক্ষেত্রে ধরো একটা রাশি x মাপছি, দুটো রাশির যোগফল a প্লাস b এর যোগফল হচ্ছে x। তাহলে x পরিমাপ করার সময় সর্বোচ্চ চরম ত্রুটি সেটা কত হবে,
ডেল্টা এক্স সমান কি বলবো, অবশ্যই প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। কারণ এখানে যে ত্রুটিটা পাবো সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। হ্যাঁ, হয়তো আমরা একটু বেশিও মেপে দিতে পারি বা একটু কমও মাপা হয়ে যেতে পারে। এবার যদি বলি যে এক্স পরিমাপের শতকরা ত্রুটি কত, তাহলে আমরা কি বলবো না, এক্স পরিমাপের শতকরা ত্রুটি। শতকরা যদি বলে তাহলে আমরা বলবো ডেল্টা এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু 100। একই রকম ভাবে যখন বিয়োগের ক্ষেত্রে বলবে, বিয়োগের ক্ষেত্রেও কিন্তু দেখো সেম জিনিস হবে। ধরো একটা রাশি x সমান দেওয়া আছে a মাইনাস বি, তাহলে x পরিমাপে সর্বোচ্চ চরম ত্রুটি কত হবে, ডেল্টা x সমান সেম জিনিসটাই হবে প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। কারণ কি, আমরা এখানে তো যোগ বিয়োগ মাপছি না, আমরা এখানে যোগ বা বিয়োগের সময় কতটা ত্রুটি হচ্ছে সেটা মাপছি। তাহলে এর শতকরা ত্রুটি বললে কত বলবো, সেম জিনিস পাবো, ডেল্টা এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু 100। এবার হচ্ছে ভগ্নাংশগত ত্রুটি যদি আমরা বের করতে চাই, অর্থাৎ যখন গুণ করি বা ভাগ করি, তাহলে দেখো গুণের ক্ষেত্রে কি হয়, ধরো দুটো রাশির গুণ হচ্ছে x সমান a গুণিত b, তাহলে সেখানে x এর সর্বোচ্চ চরম ত্রুটি কত পাবো, সেটাকে আমরা বলবো ডেল্টা এক্স বাই এক্স। গুণ বা ভাগের ক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটি হয়, সেটাকে তাহলে আমরা বলবো ডেল্টা এক্স বাই এক্স সমান প্লাস মাইনাস অফ ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এবারে শতকরা ত্রুটি বললে এর সঙ্গে 100 গুণ করব। এক্স পরিমাপের জন্য শতকরা ত্রুটি সেটা কত বলবো, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100। একই রকম ভাবে যখন ভাগ করব, ভাগের ক্ষেত্রেও সেম জিনিসটাই পাবো। যদি x সমান a বাই b হয় তখন ডেল্টা এক্স বাই এক্স এটাই পাবো এবং শতকরা ত্রুটিও এটাই পাবো। এবার বলছি, ধরো কোনো একটা ঘাত যুক্ত সমীকরণ আছে, তার কিভাবে ত্রুটি আমরা নির্ণয় করব। একটা ঘাত যুক্ত সমীকরণ, ধরো x সমান দেওয়া আছে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই c টু দি পাওয়ার p। এর আমরা ত্রুটি বের করব। তাহলে x পরিমাপে সর্বোচ্চ চরম ত্রুটি কত হবে, ডেল্টা এক্স বাই এক্স সমান আমরা কি বলবো না, এই ঘাতটা আগে প্রথমে আসবে, তাহলে m আসলো, m এটা কি বলবো না, ডেল্টা এ বাই এ প্লাস nটা প্রথমে আসলো ডেল্টা বি বাই বি প্লাস পিটা আসলো ডেল্টা সি বাই সি। অবশ্যই এর আগে একটা প্লাস মাইনাস বসাতে হবে। এবার এর শতকরা ত্রুটি বললে কত বলবো না, এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করব। শতকরা ত্রুটি বললে m ডেল্টা a বাই a প্লাস n ডেল্টা b বাই b প্লাস p ডেল্টা c বাই c ইন্টু 100 হলো একটা ঘাতযুক্ত সমীকরণের শতকরা ত্রুটি নির্ণয়। এইবার বলছি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ব্যাপারটা কি, ধরো একটা আমরা ভৌত রাশির পরিমাপ করে মানটা পেলাম 245.7। এই পরিমাপটার ক্ষেত্রে লাস্টের সংখ্যাটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যদি নিশ্চিতভাবে পরিমাপ করা যায়, তাহলে এই সংখ্যাগুলো তাহলে এই অঙ্কটা বা এই পরিমাপটা যতগুলো সংখ্যা নিয়ে গঠিত সেটাকে আমরা বলবো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাহলে এখানে এই পরিমাপটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা, 3টা। এটা হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ধরো একটা পেন্সিলের তুমি দৈর্ঘ্য মাপছো,
দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখলে যে তার দৈর্ঘ্য হচ্ছে, একবার মাপলে 15.1 সেন্টিমিটার পাচ্ছ, আবার একবার মাপলে পাচ্ছ 15.3 সেন্টিমিটার, আবার একবার মাপছ 15.3 সেন্টিমিটার, এরকম ধরো পাচ্ছ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে এর মানটা 15.1 থেকে 15.3 এর মধ্যে হতে পারে। দেখো একটা আমরা কি দিই, সাধারণ স্কেল দিয়ে মাপছি, সাধারণ স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের মান কত? 1 মিলিমিটার, তাই না? তাহলে 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যখন ভাববো তখন আমরা অ্যাকুরেট মানটা কত বলবো না? 15.2। এর মাঝামাঝি কোন ভ্যালুটা আছে? 15.2। 15.2 এর সঙ্গে আমরা প্লাস মাইনাস করব 0.1, এটাই হচ্ছে অ্যাকুরেট মান। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত পাচ্ছি? 15.2 অর্থাৎ 3টে সংখ্যা আছে। এবার তোমাদের এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিভাবে বিশ্লেষণ করা হয়, তোমাদের যে তথাগত বইটা তোমরা ফলো করো সেই বই থেকে তোমাদের বলছি। দেখো, প্রথমে লেখা আছে যে কোনো পাঠ বা ভৌত রাশির মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনা করার সময় এই বিষয়গুলি মনে রাখা প্রয়োজন। 1 নম্বরে কি দেওয়া আছে? যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সব তাৎপর্যপূর্ণ। কোন সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার সময় সংখ্যাটির সব থেকে বাম দিকে থাকা প্রথম অশূন্য অঙ্ক থেকে গণনা করে শেষ করতে হয় সব থেকে ডান দিকে থাকা অঙ্কতে। যেমন ধরো 27.7, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত না? 3। তারপরে 3 নম্বরে বলছে দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। যেমন ধরো এখানে 2,005.7 আছে ধরো, তাহলে এখানে কিন্তু এই শূন্যগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমরা কত পাবো? 5 পাবো। তারপর 4 নম্বর, দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। তাহলে দেখো, ধরো 0.0034 আছে, এর দেখো দশমিক বিন্দুর এই দিকে যতগুলো জিরো আছে এরা কিন্তু তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 2। তারপর 5 নম্বর, দশমিক বিন্দুর ডান দিকে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। যেমন 277.0, এখানে দেখো যদি 277.0 লিখি তখন কিন্তু এই জিরোটাকে কাউন্ট করা হবে। এখানে ধরো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4। এরপরে বলছি দেখো 277 এবং 277.0, এটার ক্ষেত্রে 4 বলে দিলাম। আর যদি শুধু 277 লেখা থাকতো তখন কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। এখানে লাস্ট যে ভ্যালুটা এটা কিন্তু যথার্থ নয়, আর এখানে এই লাস্ট ভ্যালুটা 7টা কিন্তু যথার্থ নয়, কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে 3। সেটা এখানে বলছে দেখো, কোন পাঠ 277 লেখার অর্থ হলো সংখ্যাটির শেষ অঙ্ক অর্থাৎ 7টি অনিশ্চিত কিন্তু বাকি অঙ্কগুলি নিশ্চিত। অন্যদিকে কোনো মান 277.0 লেখার অর্থ হলো সংখ্যাটির শেষ অঙ্ক অর্থাৎ 0 অনিশ্চিত কিন্তু বাকি অঙ্কগুলি নিশ্চিত। এরপর 6 নম্বর বলছে কোনো ভৌত রাশির মানের একক পরিবর্তন করার জন্য যদি দশমিক বিন্দু তুলে দিয়ে শেষে অতিরিক্ত শূন্য বসানো হয় তবে সেই অতিরিক্ত শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। ধরো 277 দিয়ে হচ্ছে, এটাই হোক 277.0 কেজি। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত না? 4। তুমি এটাকে ধরো গ্রামে কনভার্ট করে দিলে, গ্রাম করলে কত পাবো? তাহলে 277 এর পিছনে 3টে শূন্য, এত গ্রাম। তখন তুমি বলবে না যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 6, এটা কিন্তু আমরা বলতে পারবো না। ওর জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি 277 ইন্টু 10⁻³ গ্রাম, 77.0 ইন্টু 10⁻³
গ্রাম। তা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4, এটাই থাকলো, এভাবে করতে পারো। এরপর 7 নম্বর, এটা গুণ বা ভাগের সময় যে দুটি সংখ্যা নিয়ে গুণ বা ভাগ করা হয় তাদের মধ্যে কোনটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয়। এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং গুণফল বা ভাগফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সমান রাখা উচিত। তাহলে কি বলছে দেখো, ধরা যাক একটি বস্তুর ভর 10 গ্রাম, 10 গ্রাম হলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে, 2টা। তারপরে কি বলছে, এর আয়তন হচ্ছে 3 সেমি কিউব, 3 সেমি কিউব আয়তন হলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে, বস্তুর ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে 10/3 সমান কত পাবে না, 3.33। কিন্তু এটাকে আমরা বলবো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসেবে, এটা লিখবো 3 গ্রাম পার সেমি কিউব। কারণ যে দুটো ডাটা দেওয়া আছে তার মধ্যে যেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম সেটাকে ধরে আমাদের কিন্তু অ্যান্সারটা লিখতে হবে, এটা এখানে বোঝাতে চেয়েছে। তারপর বলছে কিন্তু যেহেতু এক্ষেত্রে বস্তুটির আয়তনে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, যেহেতু সেটি 1, সেহেতু ঘনত্বে তাৎপর্যপূর্ণ সংখ্যা হওয়া উচিত 1, অর্থাৎ এটা আমরা 3 গ্রাম পার সেমি কিউব বলবো। আবার একটা উদাহরণ দিয়েছে, কোন বস্তুর নির্ণীত ঘনত্ব ভর বাই আয়তন, সেটাকে আমরা ধরো এখানে এটা 10 ছিল, 10 এর জায়গায় ধরো 10 ইউজ করেছি, আর এখানে 3 এর জায়গায় ইউজ করেছি ধরো 3.0। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সারটা যখন করি তাহলে আমরা 10/3.0 লিখলে তখন কিন্তু আমরা 3.3 এটা অ্যান্সার লিখতে পারবো, কারণ ম্যাক্সিমাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 ছিল, এরও 2 ছিল, অর্থাৎ অ্যান্সারটা আমরা এইভাবে রাখতে পারবো। এরপর 8 নম্বর বলেছে, যোগ বা বিয়োগের সময় যে দুটি সংখ্যা নিয়ে যোগ বা বিয়োগ করা হয় তাদের মধ্যে কোনটির দশমিক বিন্দু ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয়। এই অঙ্ক সংখ্যা এবং যোগফল বা বিয়োগফলের দশমিক বিন্দু ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা সমান রাখা উচিত। এক্ষেত্রে কোনটির কটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তা গুরুত্বহীন। ধরা যাক দুটি লাঠির দৈর্ঘ্য 5 মিটার, দশমিক বিন্দু ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা তাহলে কত, 0। 5 মিটার দশমিক এবং 1.35 মিটার, তাহলে একটা হচ্ছে 5 মিটার ছিল আর একটা হচ্ছে 1.35 মিটার। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, 1। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, 3। তাহলে এদের যদি দৈর্ঘ্যের সমষ্টি করি, তাহলে দৈর্ঘ্যের সমষ্টি করলে সেখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত রাখা উচিত, যেহেতু কম ভ্যালুটাকে নিয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা করবো, এর 1 ছিল, তাহলে এর যোগটাও 1 হওয়া উচিত। তাহলে যোগটা করলে কত পাবো, 5 + 1.35, তার মানে 6.35। কিন্তু আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার খাতিরে এটাকে বলবো 6 মিটার, অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সেই একই রইল। এরপর বলছে 9টা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় সিগনিফিক্যান্ট ফিগারে লেখা কোন সংখ্যার নাম্বারের শেষ অঙ্কটিকে অনিশ্চিত আনসার্টেন অঙ্ক হিসেবে বলা হয়। ধরো 277.0, এখানে লাস্টের অঙ্কটা অনিশ্চিত হবে, সেটা আগেই বলেছিলাম তোমাদের। লাস্টের অঙ্কটা 277 লেখা হলে 7টা অনিশ্চিত, আনসার্টেন। এবার বলছি আসন্ন মান নির্ণয়ের নিয়মাবলী। ধরো কোন একটা যখন আমরা ক্যালকুলেট করছি ক্যালকুলেটারে, তুমি ধরো মানটা পেলে 43.35997, এভাবে মানটা পাচ্ছ। তাহলে এত বড় মান কি আমরা লিখি? সাধারণত দশমিকের পর আর দুটো সংখ্যা ধরি, তাহলে তখন আমরা এটাকে কি লিখি, 43.35 এর জায়গায় এটা লিখে দিই 6, এভাবে লিখি। তো এবার কোন ক্ষেত্রে আমরা কি লিখবো? হ্যাঁ, এই যে দেখো এখানে 5 এর সঙ্গে 1 যোগ হলো, তবে এটা 6 হচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে এরকম এখানে 1 বাড়বে বা বাড়বে না, সেইটা কিন্তু আমরা পুরোপুরি এখন দেখব। তাহলে নিয়মটা কি বলছে দেখো, 1 নম্বর বলছে যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান 5 এর কম হলে তার আগের অঙ্কটি অপরিবর্তিত থাকবে। ধরো 7.314, আমরা লাস্ট অঙ্কটা বাদ দিচ্ছি, এর মান দেখো 5 এর কম আছে, তাহলে কিন্তু আমরা যদি তাৎপর্য দিয়ে লিখি
আসন্ন মানে লিখি 7.31, এটাই লিখবো। এটার সঙ্গে একের সঙ্গে আর এক যোগ হয়ে এটা 2 হবে না, এটাই বলছে। তারপর 2 নম্বর বলেছে যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান 5-এর বেশি হলে আগের অঙ্কটির মান 1 বাড়াতে হবে। ধরো এটা ছিল 7.518, এই ক্ষেত্রে দেখো লাস্টের যে অঙ্কটা এটাকে আমরা বাদ দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখো এই মানটা 8 আছে, অর্থাৎ 5-এর থেকে বেশি আছে, সেই ক্ষেত্রে এই একের সঙ্গে আবার 1 যোগ হবে, অর্থাৎ 7.52 বলবো। তারপর 3 নম্বর যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে এবং পরের কোনো অশূন্য অঙ্ক থাকলে ওর আগের অঙ্কটির মান 1 বাড়াতে হবে। ধরো 7.6352 এইটা আছে, এটাকে আমরা কি করব, 2 দশমিক স্থান পর্যন্ত করছি, তাহলে 7.63 জায়গায় আমরা বলবো 64, এটা আমরা লিখতে পারবো। এরপর 4 নম্বর যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে অথবা 5-এর পর শূন্য থাকলে এবং 5-এর আগের অঙ্কটি যুগ্ম হলে তার মান অপরিবর্তিত রাখতে হবে। দেখো 36.525 আছে সাপোজ, এটা এখানে দেখো আমরা লাস্ট অঙ্কটা বাদ দেব, তাহলে দেখো 5-এর পরে কোনো সংখ্যাও নেই এবং 5-এর আগে একটা যুগ্ম সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা আছে, এই ক্ষেত্রে কিন্তু এই 2 এর সঙ্গে 1 যোগ হয়ে এটা 3 হবে না, অর্থাৎ এটা 36.52 থাকবে। এরপরে লাস্ট যেটা দেওয়া আছে 5 নম্বর যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে অথবা 5-এর পর শূন্য থাকলে এবং 5-এর আগের অঙ্কটি অযুগ্ম হলে তার মান 1 বাড়াতে হবে। তাহলে কি বলছে দেখো 37 পয়েন্ট বা 36 পয়েন্ট যা হোক লিখো 53 আছে, এটা 2 ছিল এখানে 3 আছে, 35 আছে, বা এরপর একটা 0 আছে ধরো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখবো এটাকে 37.54, অর্থাৎ 3-এর সঙ্গে 1 যোগ হলো, কারণ এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা হলে কিন্তু এখানে 1 যোগ হতো না, এটা বিজোড় বলে 1 যোগ হলো। এইলাই হচ্ছে নিয়ম। এইভাবে কিন্তু আমরা যখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করবো পুরো মানটা না লিখে এইভাবে শর্ট করে লিখবো। এবারে আমরা বলছি কোন ভৌত রাশির পরিমাপ করার সময় সঠিকতা ও তার যথার্থতা বা কত সুসংহত আছে সেটা বলবো। তাহলে এটা অবশ্যই কোন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে মেনটেন করা উচিত যে কতটা মান আমরা অ্যাকুরেট পাচ্ছি, সঠিক পাচ্ছি, বা কতটা যথার্থ মান পাচ্ছি। এবার দেখো এই সঠিকতা আর যথার্থতা এর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাই আমি তোমাদের বলছি। ধরো একটা 1 কেজির বাটখারা, নতুন একটা 1 কেজির বাটখারা, 1 কেজি মানে কত, 100 গ্রাম, তার ভ্যালুটা কিন্তু দেখো এটা পুরো সঠিক ফিক্সড ভ্যালু একটা 100 গ্রাম। এইটাকে তুমি তোমার কোনো পরিমাপ যন্ত্র দিয়ে পরিমাপ করছো, দিয়ে পরিমাপ করতে তুমি কত পেলে, একবারে পেলে 96 গ্রাম, আরেকবার পরিমাপ করে দেখছো তুমি পাচ্ছ 95 গ্রাম, একবার পরিমাপ করছো 100 গ্রাম, আরেকবার পরিমাপ করলে 92 গ্রাম, এভাবে তুমি মানগুলো পাচ্ছ। তাহলে এই মানগুলোকে কি আমরা যথার্থ মান বলবো? সব মানগুলো যদি একসঙ্গে দেখি, না, অবশ্যই যথার্থ মান বলবো না। যথার্থ মান তখনই বলা হয় যখন যতবার আমি মাপছি ততবারই মানগুলো যদি প্রায় কাছাকাছি হয়, একটু একটু 19-20 হতে পারে বা কিন্তু প্রায় কাছাকাছি হতে হবে, তখনই আমরা বলবো যে না যথার্থ মান হয়েছে। আর সঠিক মান কখন বলবো? সঠিক মান তখনই বলবো যখন যে মেন ভ্যালুটা ছিল তার সঙ্গে তোমার ক্যালকুলেট ভ্যালুটা প্রায় সমান হবে, তখন তারকে সঠিকতা বলবো। ধরো তুমি একবার গণনা করলে তুমি পেয়ে গেলে 100 গ্রাম, অর্থাৎ তোমার সঠিকতা ঠিক আছে, একবার গণনা করেছো 100 গ্রাম পেয়ে গেছো। কিন্তু যথার্থতা নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই কয়েকবার পরিমাপ করতে হবে এবং সেই পরিমাপটা একই রকমের মানের আসলে তবেই সেটাকে বলবো যথার্থ হয়েছে। আর কি দেখো, যথার্থতা সবসময় নির্ভর করে অবিন্যস্ত ত্রুটির উপর, কিন্তু সঠিকতা নির্ভর করে ব্যক্তি নির্ভর বা যান্ত্রিক ত্রুটির উপর।
অর্থাৎ পদ্ধতিগত ত্রুটির ওপর সঠিকতাটা নির্ভর করে। এবার এই মানগুলোই যদি এরকম হতো, ধরো এটা ছিল মানগুলো পাওয়ার পর 96 গ্রাম পেয়েছি, 95 গ্রাম পেয়েছি, আবার 95 গ্রাম পেয়েছি, আবার ধরো 94 গ্রাম পেয়েছি। এই মানগুলোকে আমরা বলবো যথার্থ মান, কারণ এগুলা প্রায় কাছাকাছি। এবার সঠিক, কিন্তু এগুলাকে সঠিক মান বলবো না, তার মানে এগুলোর মধ্যে যথার্থতা আছে কিন্তু সঠিকতা নেই। আবার দেখো, একবার ক্যালকুলেট করতে পেলে 100 গ্রাম, একবার পাচ্ছ 101 গ্রাম, একবার পাচ্ছ 99 গ্রাম, আর একবার পাচ্ছ 98 গ্রাম। দেখো এই মানগুলোকে আমরা তাহলে কি বলবো? এগুলো দেখো প্রায় 100-র কাছাকাছি পাচ্ছ, এটা 101, প্রত্যেকটাই প্রায় 100-র কাছাকাছি। অর্থাৎ এই মানের মধ্যে সঠিকতা আছে কিন্তু যথার্থতা নেই। সব ভ্যালুগুলো কিন্তু একই রকমের নয়, 19-20 আছে, একই রকমের অনেকটা ডিফারেন্স আছে, 100 থেকে 98 2 ঘর ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স হচ্ছে। হ্যাঁ, তার মানে এটা যথার্থতা নেই, সঠিকতা আছে। এবার দেখো এমন মান পেলে, ধরো 100, 101, 100, 99। দেখো এই মানগুলো প্রায় কাছাকাছি আসছে সবগুলো, এবং এদের সঠিকতাও ঠিক 100 এর সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে এই মানগুলোর ক্ষেত্রে এর সঠিকতাও আছে এবং যথার্থতাও আছে। এটাই তোমাদের পড়ার বিষয়বস্তু ছিল। এর পরের ভিডিওতে তোমাদের স্মৃতিবিজ্ঞান অর্থাৎ একমাত্রিক গতি শুরু করব। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এরকমই সম্পূর্ণ সিলেবাস ক্লাস 11 এর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।